নমস্কার বন্ধুরা, সবাইকে আরও আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শোনার সাথে সাথে আমাদের মনে হাজারো প্রশ্নের সৃষ্টি হয়। ব্ল্যাক হোল শব্দটি শোনার সাথে সাথেই আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসে, কি এই ব্ল্যাক হোল? কেমন দেখতে? কিভাবে সৃষ্টি হয়? কোথায় থাকে? এছাড়া প্রশ্ন আসে, ব্ল্যাক হোলের সাথে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তাহলে কি ঘটবে? আর সর্বোপরি ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে কি টাইম ট্রাভেল সম্ভব? আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন। চলুন শুরু করি। প্রথমে আসছি, কি এই ব্ল্যাক হোল? মহাবিশ্বে রয়েছে কমপক্ষে 100 বিলিয়ন ছায়াপথ। প্রতিটা ছায়াপথে রয়েছে 100 বিলিয়ন থেকে 100 ট্রিলিয়ন তারা বা নক্ষত্র। এই তারাগুলোতে প্রতিনিয়ত ঘটছে ভয়ানক বিস্ফোরণ। নিউক্লিয়ার ফিউশন বা সংযুক্তি বিক্রিয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকে। একাধিক হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে, আর প্রচণ্ড বিস্ফোরণের সাথে শক্তি হিসাবে নির্গত হয় আলো, তাপ, তেজস্ক্রিয়তা ইত্যাদি। এবং সেই সাথে একটা শক্তিশালী বহির্মুখী চাপ সৃষ্টি হয়, যেটা এই বিক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া বস্তুগুলোকে বাইরের দিকে ঠেলতে শুরু করে। আবার নক্ষত্রের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি ওই বস্তুগুলোকে ভেতরের দিকে টানতে থাকে। কিন্তু এই জ্বালানি একসময় শেষ হয়ে যায়। তখন বিস্ফোরণ, আলো, তাপ কিছুই দেওয়ার ক্ষমতা আর থাকে না। তখন বাকি থাকে শুধুই হিলিয়াম। তখন একে একে কার্বন আর অক্সিজেন তৈরির মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া চলতে থাকে। তারপর আমাদের সূর্যের মতো ছোট ছোট নক্ষত্রগুলো এখানেই থেমে যায়। যথেষ্ট শক্তি না থাকায় এরা আর কোনো বিক্রিয়া চালাতে পারে না, আর তখনই এদের মৃত্যু হয়। এই অবস্থায় এদেরকে বলা হয় হোয়াইট ড্রাফট বা শ্বেত বামন। বিলিয়ন বিলিয়ন বছর পর এগুলো ঠান্ডা হয়ে নীহারিকাতে পরিণত হয়। পরবর্তীতে এই সমস্ত নীহারিকা থেকেই সৃষ্টি হয় নতুন নতুন গ্রহ ও নক্ষত্রের। সূর্যের চেয়ে সামান্য বড় বা কয়েক গুণ বড় হলে এই বিক্রিয়া কয়েক ধাপ আরও এগিয়ে যায়। এদের মাধ্যাকর্ষণ বল শক্তিশালী হওয়ায় ইলেকট্রন আর প্রোটনকে প্রচণ্ড চাপে নিউট্রন আর নিউট্রিনোতে পরিণত করে। নিউট্রিনো অত্যন্ত গতিশীল হওয়ার কারণে এরা শূন্যে হারিয়ে যায়, রয়ে যায় শুধুই নিউট্রন। কিন্তু নিউট্রনকে আর ভাঙতে না পেরে এগুলো পরিণত হয় নিউট্রন স্টারে। এদের ঘনত্ব এত বেশি হয় যে 1 চা চামচ নিউট্রন নক্ষত্রের ভর পুরো মাউন্ট এভারেস্টের ভরের সমান। কিছু কিছু নিউট্রন স্টারের ভিতরে প্রোটন আর ইলেকট্রন তখনও পর্যন্ত অবশিষ্ট থাকে। এর মধ্যে একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। নিউট্রন নক্ষত্রগুলো প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। এটা নিজের অক্ষে মিনিটে 40,000 বার পর্যন্ত হতে পারে। প্রচণ্ড ঘূর্ণন গতি আর শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে নিউট্রন নক্ষত্র থেকে শক্তিশালী আলোকরশ্মি নির্গত হয়। এই ধরনের নিউট্রন স্টারকে বলা হয় পালসার। কিন্তু সূর্যের চেয়ে 10 বা 12 গুণ বা তারও বেশি ভর বিশিষ্ট নক্ষত্রগুলো তখনও পর্যন্ত সংযুক্তি বিক্রিয়া চালিয়ে যেতে সক্ষম হয়। এরা নিউট্রনকে ভেঙে পর্যায়ক্রমে সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম তৈরি করতে করতে একসময় লোহায় এসে থেমে যায়। এরপর আর শক্তি উৎপাদন করা সম্ভব হয় না। তাই মুহূর্তের মধ্যে এদের বহির্মুখী চাপ বন্ধ হয়ে যায়, আর রয়ে যায় শুধুই মাধ্যাকর্ষণ শক্তি। ফলে নক্ষত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর 1 সেকেন্ডের মিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে গোটা নক্ষত্রটা তার নিজের ভেতরেই সংকুচিত হয়ে যায়। এবং এই সংকোচনের মুহূর্তে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ, যাকে বলা হয় সুপারনোভা। আমাদের সূর্যের চেয়ে অনেক বেশি বড় নক্ষত্রগুলোর ক্ষেত্রে এই বিস্ফোরণকে বলা হয় হাইপারনোভা। এই বিস্ফোরণগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ও উজ্জ্বলতম বিস্ফোরণ, যার প্রথম 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা আমাদের সূর্যের সারা জীবনের অর্থাৎ নিভে যাওয়ার আগে পর্যন্ত নির্গত সমস্ত শক্তির চেয়ে 100 গুণ বেশি হয়ে থাকে। অন্যদিকে ভয়াবহ মাধ্যাকর্ষণ চাপের ফলে নক্ষত্রটা ছোট হতে হতে তার নিজের আয়তনের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগের সমান আকৃতি ধারণ করে, যার ফলে এর ভেতরের ঘনত্ব আর মাধ্যাকর্ষণ বল অসীমে চলে যায় এবং সৃষ্টি হয় এক নতুন কৃষ্ণ গহ্বরের। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলে সিঙ্গুলারিটি, যেখানে স্থান এবং কাল অর্থহীন। বিস্ফোরণের সাথে সাথেই এই কৃষ্ণ গহ্বরের 2 পাশ দিয়ে খুবই উত্তপ্ত কণার স্রোত 2 দিকে ছুটে যেতে থাকে আলোর গতিতে।
চলার পথে এদের সংস্পর্শে আসা সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। এটাকে বলা হয় গামা রে ব্লাস্ট। কৃষ্ণগহ্বরের ভেতরে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি থাকে যে এর সীমানার মধ্যে যা কিছু আসে সবই এর ভেতরে হারিয়ে যায়। এমনকি আলো এর আকর্ষণ থেকে বার হয়ে আসতে পারে না, যার কারণে কৃষ্ণগহ্বরকে দেখাও যায় না। 1783 সালে ভূতত্ত্ববিদ জন মিচেল ডার্ক স্টার নামে একটি আর্টিকেল লেখেন, যার বিষয়বস্তু ছিল বিপুল পরিমাণে ভর বিশিষ্ট কোনো বস্তু যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না। এখান থেকেই মূলত ব্ল্যাক হোলের ধারণাটি আসে। 1916 সালে আলবার্ট আইনস্টাইন নিয়ে আসেন তার আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি। তার এই তত্ত্বটি কেবলমাত্র স্থান, সময়, মাধ্যাকর্ষণ এবং পদার্থের মধ্যেকার সম্পর্কেরই বর্ণনা দেয়নি, এটি একটি বিশেষ ঘটনার তাত্ত্বিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিল, যা আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। তার এই অসাধারণ তত্ত্বের পর থেকেই শুরু হয় ব্ল্যাক হোল নিয়ে পুনরায় মাতামাতি। সর্বপ্রথম কার্ল শোয়ার্জশিল্ড আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের সঠিক সমাধান দিয়ে ব্ল্যাক হোলের আধুনিক সংস্করণটির প্রস্তাব করেছিলেন। শোয়ার্জশিল্ড বুঝতে পেরেছিলেন যে কোনো বস্তুর ভরকে অসীমে ক্ষুদ্র একটি বিন্দুতে সংকোচন সম্ভব, আর কোনো ভরকে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে সংকুচিত করা যায় তাহলে এটি তার চারপাশের স্পেস টাইমকেও অনেকটা কমিয়ে দেবে, কারণ এর অভিকর্ষ বল হবে অত্যাধিক এবং এই নির্দিষ্ট অঞ্চল থেকে কোনো কিছুই, এমনকি আলোর ফোটন কণাও বার হয়ে আসতে পারবে না। এর চারিদিকে এই নির্দিষ্ট অঞ্চলকে শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ বলা হয়। পরবর্তীতে গত শতাব্দীর 60-এর দশকে ব্রিটিশ বিজ্ঞানী জন হুইলার, স্টিফেন হকিন্স আর রজার পেনরোজের গবেষণা এই ব্ল্যাক হোলকে পরিণত করেছে বিজ্ঞানের সবথেকে জনপ্রিয় বিষয়ে। 1967 সালে জন হুইলার এই বিস্ময়কর কালো বস্তুটির নামকরণ করেন ব্ল্যাক হোল। এরপর থেকেই এই নামটি আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। ব্ল্যাক হোলের 3টি স্তর রয়েছে: বহিস্থ, অভ্যন্তরীণ ঘটনা দিগন্ত এবং সিঙ্গুলারিটি। একটি ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের চারপাশে স্তর বা সীমানা, আর কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি। এটি হলো কৃষ্ণগহ্বরের কেন্দ্র, যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। মজার ব্যাপার হচ্ছে এই সিঙ্গুলারিটির এলাকার আয়তন শূন্য, কিন্তু ঘনত্ব প্রায় অসীম। এর কারণ পুরো ব্ল্যাক হোলের ভর তার সিঙ্গুলারিটিতেই থাকে। এই বিন্দুতে পদার্থবিজ্ঞানের সকল নিয়ম ভেঙে যায়, স্থান কাল বলে এখানে কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কিছু কেন ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না? উত্তরটি খুবই সহজ, অভিকর্ষ বল। একটি ব্ল্যাক হোলের ভর এতটাই বেশি থাকে যে এটি এর চারপাশের প্রচণ্ড শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির বলয় সৃষ্টি করে, যে বল ছিন্ন করে কোনো কিছুই বেরিয়ে আসতে পারে না। এমনকি এর আশেপাশে কোনো বস্তু গেলেও এই বলের কারণে ব্ল্যাক হোলে বিলীন হয়ে যাবে। ব্যাপারটি ভালোভাবে বোঝার জন্য মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি সম্পর্কে জানা দরকার। আমরা সবাই জানি যে কোনো বস্তুকে যদি ওপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে অবশ্যই সেটি পুনরায় নিচে ফিরে আসবে, কিন্তু এই নিক্ষেপের বেগের একটা সীমা আছে। নির্দিষ্ট একটি বেগের পর কোনো বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না। এই বেগটিই হলো মুক্তিবেগ, অর্থাৎ এটি এমন একটি বেগ যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর ভূমিতে ফিরে আসে না। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি পার সেকেন্ড। এর মানে হচ্ছে আপনি যদি ওপরের দিকে কোনো বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ডে নিক্ষেপ করতে পারেন, এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাশূন্যে চলে যাবে। অর্থাৎ মুক্তিবেগ কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে, আর যেহেতু ব্ল্যাক হোলের ভর অনেক অনেক বেশি, তাই এর মুক্তিবেগও অনেক বেশি, এতটাই বেশি যে আলোর বিকিরণও এর মাধ্যাকর্ষণ ভেদ করে বার হয়ে আসতে পারে না। আর আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার। ব্ল্যাক হোল বিভিন্ন রকম হতে পারে। কোনো ব্ল্যাক হোল আকারে অনেক বড়, আবার কোনোটা তুলনামূলক অনেক ছোট। প্রধানত 4 প্রকারের ব্ল্যাক হোলের কথা আমরা জানতে পারি: মাইক্রো বা মিনি ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এবার আসছি ব্ল্যাক হোল কোথায় থাকে। একটি ব্ল্যাক হোল কোনো গ্যালাক্সির যে কোনো স্থানে থাকতে পারে। স্টেলার ব্ল্যাক হোলগুলি গ্যালাক্সিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তবে প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে কিন্তু একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে,
সম্পূর্ণ গ্যালাক্সিটি এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে একটি ছোট গ্যালাক্সির কেন্দ্রে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল থাকতে পারে, তবে বৃহৎ গ্যালাক্সিগুলোর কেন্দ্রে সবসময় একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ব্ল্যাক হোলের কি ধ্বংস আছে? হ্যাঁ, ব্ল্যাক হোলের ধ্বংসও আছে। ব্ল্যাক হোল থেকে ক্রমাগত এক প্রকার বিকিরণ নির্গত হতে থাকে। 1974 সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্স এটি প্রমাণ করেন, আর তার নাম অনুসারে এই বিকিরণকে বলা হয় হকিন্স রেডিয়েশন। এই বিকিরণের ফলে ধীরে ধীরে ব্ল্যাক হোলের শক্তি হ্রাস পেতে শুরু করে, তবে এটি খুবই ধীর প্রক্রিয়া। এইভাবে বিকিরণ নির্গমনের ফলে ব্ল্যাক হোলের মৃত্যু ঘটে। একটি ব্ল্যাক হোলের মৃত্যু কখন ঘটবে সেটা নির্ভর করে এর ভরের ওপর। যার ভর যত বেশি, সেই ব্ল্যাক হোলটি মহাবিশ্বে তত বেশি দিন টিকে থাকবে। এবার আসছি একটি ইন্টারেস্টিং প্রশ্নে। পৃথিবীর সাথে যদি ব্ল্যাক হোলের সংঘর্ষ ঘটে তাহলে কি হবে? আমরা যদি হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকি তাহলে এটি দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়, কারণ দেয়ালের থেকে পেরেকের ঘনত্ব অনেক বেশি। কিন্তু পেরেকের ঘনত্ব যদি কম হতো তাহলে সেটি বেঁকে যেত। সেই রকম পৃথিবীর থেকে ব্ল্যাক হোলের ঘনত্ব বহু গুণ বেশি, তাই পৃথিবীর সঙ্গে যদি ব্ল্যাক হোলের সংঘর্ষ হয় তাহলে সেটি পৃথিবী ভেদ করে চলে যাবে, আর সেই সাথে পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে আমাদের ওপর পড়বে এবং কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সমস্ত জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। আর যদি ব্ল্যাক হোলটি পৃথিবীর তুলনায় অনেক বড় হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই, সমস্ত পৃথিবী তার মধ্যে হারিয়ে যাবে। ব্ল্যাক হোলের মাধ্যমে কি টাইম ট্রাভেল সম্ভব? ব্ল্যাক হোলের মধ্যে থেকে বেরিয়ে আসা অসম্ভব। তবুও যদি কোনো কারণবশত আপনি যদি ব্ল্যাক হোলের মধ্যে চলে যান এবং সেখানে কিছু সময় কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন, তাহলে হয়তো দেখা যাবে পৃথিবী আর নেই, অথবা পৃথিবীর ধ্বংস হয়ে গেছে, কারণ এর ভেতরে স্থান কাল সবই অর্থহীন হয়ে পড়ে। বন্ধুরা, ব্ল্যাক হোল নিয়ে বিভিন্ন রিসার্চ এখনও চলছে এবং আগামীতে ব্ল্যাক হোল সম্পর্কে আমরা আরও নিত্য নতুন তথ্য জানতে পারবো। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।